আমরা মাত্র 2000 টাকা 1000 করে 2000 টাকা দিয়ে আমাদের শুরু। সো আমরা বিজনেস কার্ড বানাই এবং কার্ড বানাই বিভিন্ন জায়গায় দিয়ে আসি। তো এরকম করে একদিন একটা ফোন আসে যে আমাদের মাস্কট দরকার, আমার বাচ্চার বার্থডে। সো আমরা মিকি মিনি মাস্কট দিয়েছিলাম আর কি, আমাদের ফার্স্ট কাজ বার্থডেরই ছিল। এরপরে আমরা একটা গায়ে হলুদ এবং একটা বিয়ের কাজ পাই এবং আমরা খুব সুন্দর করে যত্ন নিয়ে কাজটা করেছিলাম। আমাদের আসলে একদিনের ব্যবধানেই বলছে যে হলুদের ইভেন্টটা তো অনেক সুন্দর হয়েছে, তাহলে তোমরা বিয়ের কাজটাও করে ফেলো। বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকে, যেরকম সবসময় আমার টিমকে বলি যে তোমরা মনে করবে যে আমরা একটা পিকনিকে যাচ্ছি এবং সবাই আমরা এনজয় করব, তাহলে হয় কি এই কাজগুলোকে প্রেশার মনে হয় না। সারা বছরে আসলে ইভেন্ট হয়, বাট আমাদের ওয়েডিং সিজন বলতে গেলে নভেম্বরের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটা কন্টিনিউ হয়। সো ডিসেম্বরে আমাদের হিউজ পরিমাণ ইভেন্ট থাকে, সর্বোচ্চ এলিগেন্ট ইভেন্ট একদিনে 7টা ইভেন্ট নেয়, এর বেশি আমরা নেই না। যদি আমাদের ইভেন্টের আকৃতিটা বড় হয়ে যায় যে এই ইভেন্টটা বড় ইভেন্ট, তখন আমরা একটু কমায় নিয়ে আসি, কারণ আমরা মনে করি যে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে, কারণ আমাদেরও কিছু করার নাই। হ্যাঁ, যদি আমরা সেট আপ রেডি করে ফেলি তখন আমাদেরকে কিছু একটা ফিস কেটে রাখা লাগে, এছাড়া তো কোনো ওয়ে নাই। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি যদি আমরা কোনো কাজ না ধরে থাকি আমরা পুরো অ্যামাউন্টে তাদেরকে দিয়ে দিই। গরমের মধ্যে কাজ করতে হয় এবং আমরা যেটা বললাম যে আমরা যখন একটা ক্লায়েন্টের দায়িত্ব নেই তখন আমরা আসলে আমাদের উপর কি প্রেশার যাচ্ছে সেটা আমরা কখনো ফিল করি না। আমরা চেষ্টা করি যে একটা কাজকে কিভাবে সুন্দর করে শেষ করে এবং একটা ক্লায়েন্টকে সারপ্রাইজ দেওয়া যায়, যেন সে এসে খুশি হয় যে না আমার একটা ড্রিম ডে, আমি সেটা যেমনটা চেয়েছিলাম তেমনটা পাচ্ছি আর কি। আমার নাম রাজিয়া হক কনক, আমাকে সবাই এলিগেন্ট ইভেন্ট সলিউশনের ইভেন্ট প্ল্যানার হিসেবেই চিনে। খুব শখ করে আসলে এই পেশায় আসা। 2010 সালে আমি একটা কর্পোরেট ইভেন্ট করি সবার আগে। আমি তখন অনার্সে পড়ি এবং তখন আমার ফ্রেন্ডের সাথে আমার মনে হয় যে আমরা একটা বিজনেস করতে পারি, শখের বসে শুরু করা। আমাদের প্রথম ইভেন্ট যেটা ছিল তাইওয়ান কোম্পানিতে, ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, খুব ভালো ছিল ইভেন্ট এবং ওখান থেকে আমি অনেক ইন্সপায়ার হই যে বসে থেকে তো লাভ নেই, কিছু কাজ করা উচিত। শুরুতে কর্পোরেট ইভেন্ট দিয়ে আমার ক্যারিয়ার শুরু এবং কর্পোরেট ইভেন্টের পরে আমরা একটা পিঠা উৎসবে কাজ করি। মার্কেটিংটা ফেসবুকে করতাম, ফেসবুকে চেষ্টা করতাম আমাদের কাজের ছবি এবং বিভিন্ন ছবি গুগল করে পেতাম এবং আমরা চেষ্টা করতাম সেগুলোকে মডিফাই করে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে ডিজাইনগুলো করার এবং সেগুলোই ক্লায়েন্টদেরকে আমরা দেখাতাম যে এগুলো এইভাবে করা সম্ভব। ছবির মতো শুভহূত হবে না, কারণ এগুলো তো বিদেশের ছবি। সো আমরা আমাদের ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে ক্লায়েন্টদেরকে প্রেজেন্ট করতাম। যখন আমি অনার্স শেষ করে ফেললাম তখনই কিন্তু আমি চেষ্টা করলাম যে এটাকে পেশা হিসেবে নিয়ে নিতে। আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছি, বাট আমার আগ্রহটা ইভেন্ট ম্যানেজমেন্টের দিকেই ছিল। বাসা থেকে কোনো প্রেশার ছিল না, বললো যে এত কষ্ট করার কি দরকার, আর যেহেতু মেয়ে তুমি সিকিউরিটি পারপাসও একটু চিন্তা হয় আমাদের। সো ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল। আসলে ফ্যামিলি যদি আমাদেরকে অ্যালাউ না করতো ওই সময় তাহলে আসলে এতদূর আজকে আসা সম্ভব হতো না। একটা বড় ইভেন্টের কথা বলি, আমার জন্য একটু চ্যালেঞ্জেস ছিল। সো একটা খোলা একটা ফিল্ড, পাশেই মন্দির, ওখানে গায়ে হলুদের প্রোগ্রাম। সো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ইটস ওকে, এটা করা যাবে। বাট সেকেন্ড যখন আমাকে বিয়ের ভেন্যুতে নিয়ে যায় তখন দেখি যে একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, মানে পুরোটা চারপাশে খোলা, সাইড ওয়ালও নাই, ইলেকট্রিসিটি নাই ওখানে। ওইটাকে ওনারা ভেন্যু হিসেবে নিয়েছে এবং বলছে যে এখানে আপনাকে কাজ করতে হবে। সো আমার জন্য একটু চ্যালেঞ্জেস ছিল। আমি এসে ঢাকায় এসে আমার টিমের সাথে বসি এবং টিমমেটদের নিয়ে কথা বলি। সো অবভিয়াসলি ওই কাজটা করার পর আমার যে কনফিডেন্স যে লেভেলটা ছিল ওটা এতটাই হাই হয়ে গেল যে আমি আসলে আর কোনোদিন কোনো ইভেন্টকে ভয় পাই নাই। আমরা ঢাকা থেকে 700 চেয়ার এবং 50টা টেবিল, 13টা এসি, এবং যেহেতু ইলেকট্রিসিটি ছিল না তারা 2 দিনের মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছিল যাতে ইলেকট্রিসিটি কাট ডাউন না হয়। এই কারণে আমরা সাউন্ডলেস জেনারেটর দিয়েছিলাম, যেটা কিনা 8 ঘন্টা সাপোর্ট দিয়েছিল। 7 দিন ভোরবেলায় 6টার দিকে বের হতাম, এখান থেকে মাধবপুরে যেতাম এবং বাসায় ফিরতাম প্রত্যেক দিন 11:30 রাত 12টা 1টার সময়। নর্মালি তো আমরা ইভেন্টগুলো রেডিমেড হলগুলোতে করি, কিন্তু একটা আনকমন একটা জায়গাতে যদি আমি ইভেন্টটা নামাতে পারি এবং আমার টিমদেরকে যদি এই জায়গাগুলোতে কাজ করাতে পারি, আমি মনে করি যে আমাদের অভিজ্ঞতা যতটুকু ছিল তার থেকে অবভিয়াসলি আরও অনেক বেশি বেড়ে যাবে। সো এই কারণে আমি কাজটা করেছিলাম এবং ওইটা আমার ওয়ান অফ বড় একটা ইভেন্ট ছিল ওই সময়ে। সো আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো ইভেন্টটা করেছিলাম। আমার ক্লায়েন্টরাও খুব হ্যাপি ছিল। 2015 সালে হঠাৎ করে দেখি যে সেনাকুঞ্জ, সেনা মালঞ্চ এবং ট্রাস্ট মিলনায়তনে আপনার কিছু কোম্পানিকে এনলিস্টেড করবে। সো আমার কাছে এই টার্মসটা একটু নিউ ছিল, আমি জানতাম না টোটালি। তো আমি আমার একজন টিমমেটকে পাঠালাম যে ফর্মটা নিয়ে আসার জন্য। সো আমি দেখি যে নিয়মের মধ্যে লেখা আছে যে এখানে জামানত হিসেবেই প্রত্যেকটা হলে 5 লাখ করে, তার মানে 3টা হলে আমাকে 15 লাখ টাকা দিতে হবে। 15 লাখ টাকা যখন আমি শুনলাম তখন আমি চিন্তা করলাম যে আমার তো এত ক্যাপিটাল নাই এবং
এবং আমি কখনো আজ পর্যন্ত আমার ব্যবসাতে আমি বাসা থেকেও কোনো লোন নেই বা কোথাও থেকে আমি লোন নেই। সো এটা আমার জন্য একটা বিগ ইস্যু ছিল এই অ্যামাউন্টটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো পরে আমি যেটা চিন্তা করলাম যে 3টা হল তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি তাহলে কি 2টা নিব নাকি একটা নিব। কিন্তু আমার খুব জিদ হয়েছিল যে আমি যেহেতু ফর্মটা নিয়ে আসছি আমার এখানে এনলিস্টেড হইতেই হবে যেভাবে হোক। সো আমি যেটা করলাম যে আমার যা সেভিংস ছিল সেভিংস থেকে আমি 10 লাখ টাকা উঠাই ওই 2017 সালে আমি সেনা মঞ্চ এবং ট্রাস্ট মিলনায়তন এই দুইটার জন্য টাকা জমা দিয়ে দিই এবং আলহামদুলিল্লাহ আমি ওটার জন্য এনলিস্টেড হয়ে যাই। তখন এই কোম্পানির বাইরে যারা ইভেন্ট করতে আসবে এই হলগুলোতে তারা ওই লিস্টের বাইরে কাউকে নিতে পারবে না। এটা একটা ব্র্যান্ডিং, যখন ক্লায়েন্ট আমার লিস্টে আমার নাম দেখবে, কোম্পানির নামের পাশে আমার নিজের নাম দেখা, তখন কিন্তু তারা আমাকে চিনবে, জানবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এনলিস্টেড হওয়াটা তখন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।